নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। রাজা বীরেন্দ্র প্রতাপের রাগ অত্যধিক বেড়ে যায়। নিজের তলোয়ার বার করে হাওয়ায় ঘোরায় আর দেওয়ালে আঘাত করে। আশেপাশে সেনারা ভয়ে পিছনে সরে যায়। তলোয়ারের আঘাতে দেওয়ালের পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে। চন্দ্রাবতীর উপর এই রাগের কোনো প্রভাব পড়ে না। ও নির্ভয়ে রাজার কাছে এসে মধুর সুরে বলল, নিজের রাগের উপর নিয়ন্ত্রণ আনুন মহারাজ। এই সময় আপনার মনোযোগ আমাকে ভয় দেখানোর দিকে নয়, মোহিনীর প্রাণ বাঁচানোর দিকে হওয়া উচিত। ঠিক আছে, তোমার শর্ত আমি মানতে রাজি, কিন্তু এই কথা আমৃত্যু মনে রেখো, তুমি মোহিনীর প্রাণের বিনিময়ে আমার সঙ্গে সওদা করেছ। বীরেন্দ্র প্রতাপ আর কিছু বলার আগেই চন্দ্রাবতী হাত তুলে বলল, আমার দিক থেকে নিশ্চিন্ত থাকুন মহারাজ, আপনি আপনার কথা রাখুন। মোহিনীর প্রাণ বাঁচানো আমার দায়িত্ব। মহারাজ পিছন ঘুরে সৈনিকদের দিকে তাকিয়ে ঝাঁঝালো স্বরে বলে, আমি চন্দ্রাবতীকে অবিলম্বে কালকুঠরি থেকে মুক্ত করছি আর বিক্রমগড়ের মহারানী ঘোষণা করছি। এই ঘোষণা পুরো রাজ্যে প্রচার করে দাও। রাজার আদেশ পেয়ে সৈনিক দৌড়ে গেল, কিন্তু তখনই চন্দ্রাবতী উঁচু গলায় বলল, দাঁড়াও। সৈনিক নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল আর পিছন ঘুরে চন্দ্রাবতীকে দেখতে লাগলো। চন্দ্রাবতী ধীরে ধীরে হেঁটে বীরেন্দ্র প্রতাপের সামনে এসে দাঁড়ালো। জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলল, মহারাজ, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি আপনাকে দুটো শর্ত দিয়েছিলাম। বীরেন্দ্র প্রতাপ সঙ্গে সঙ্গে বুঝে গেল চন্দ্রাবতীর ইশারা কোন দিকে ছিল। ও গম্ভীর হয়ে বলল, আমি তোমার একটা শর্ত মেনে নিয়ে তোমাকে মহারানীর পদ ফেরত দিয়েছি। এর থেকে কি এটা প্রমাণ হয় না যে তুমি এখন বিক্রমগড়ের সব থেকে প্রভাবশালী মহিলা? এটা তো সাধারণ ব্যাপার যে শাসনের সঙ্গে যুক্ত যে কোনো ছোট বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তোমার অনুমতি নেওয়া হবে, কিন্তু অধিকারী রূপে তোমার দ্বিতীয় শর্ত মেনে নিলে প্রজাদের কাছে ভুল বার্তা যাবে, লোকে আমার সামর্থ্যের উপর প্রশ্ন তুলবে। এর থেকে ভালো হবে তুমি নিজের জেদ ছেড়ে দাও। চন্দ্রাবতী মুখে হালকা একটা হাসি দেখা গেল, যা শুধু রাজাই দেখতে পেল। এরপর চন্দ্রাবতী সৈনিকদের দেখে আদেশ দিল, যাও। সৈনিক চলে যাওয়ার পর রাজা বীরেন্দ্র প্রতাপ ও চন্দ্রাবতী রাজকীয় বাহনে উঠে মোহিনীর মহলের উদ্দেশ্যে রওনা দিল। মোহিনীর মহলে পৌঁছানোর আগেই চন্দ্রাবতীর মহারানীর পদ ফিরে পাওয়ার কথা সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। মোহিনীর ঘরে রাজবৈদ্য সুরেলার সঙ্গে বাকি পাটরানীরাও বীরেন্দ্র প্রতাপ ও চন্দ্রাবতীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তখনই বীরেন্দ্র প্রতাপ ও চন্দ্রাবতী দ্রুত পায়ে মোহিনীর ঘরে এসে ঢুকল। রাজাকে আর চন্দ্রাবতীকে দেখে রাজবৈদ্য অতনু ও সুরেলা আর বাকি পাটরানীরা ঝুঁকে প্রণাম করল। চন্দ্রাবতীর মুখে হালকা হাসি ছিল। ও এক ঝলক বিছানায় পড়ে থাকা মোহিনীর দিকে দেখল এবং বলল, এক্ষুনি ঘর খালি করা হোক। রাজবৈদ্য একদিকে সরে যাওয়ার জন্য ইশারা করল। চন্দ্রাবতী মোহিনীর পাশে বসল আর ও শরীর পরীক্ষা করতে লাগলো। মোহিনীর পুরো শরীর নীল হয়ে গেছিল, ঠোঁট শুকিয়ে গেছিল, চোখ বন্ধ ছিল, বেঁচে থাকার কোনো চিহ্নই দেখা যাচ্ছিল না। চন্দ্রাবতীর নজর পড়ল মোহিনীর গলার কাটা জায়গায় বাঁধা পট্টির উপর। ও চমকে প্রশ্ন করল, গলায় এই পট্টি কে বাঁধল? রাজবৈদ্য নিজের জায়গা থেকে এগিয়ে এসে বলল, আমি বেঁধেছি। যদি রক্ত পড়া কামানো না হতো তাহলে বেশ গলা থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ত। চন্দ্রাবতী শুকনো হাসি এসে বলল, কিন্তু বিষ তো সারা শরীরে ছড়িয়ে পড়েছে, তাহলে এই পট্টি বেঁধে লাভ কি? ওর কথা শুনে বীরেন্দ্র প্রতাপ অবাক হয়ে গেল। তখনই চন্দ্রাবতী ওর দিকে তাকিয়ে বলল, আপনার রাজবৈদ্য অসাধারণ মহারাজ। আমার সন্দেহ হচ্ছে এরা বাস্তবে মোহিনীকে বাঁচাতে চান নাকি চান না। মহারানী মা, আপনি আমার উপর সন্দেহ করতে পারেন না। রাজবৈদ্য সঙ্গে সঙ্গে বিরোধিতা করলেন, কিন্তু চন্দ্রাবতীর উপর তার কথার কোনো প্রভাব পড়ল না। চন্দ্রাবতী দ্রুত মোহিনীর গলা থেকে পট্টি খুলে এক কোণে ফেলে দিল। এরপর ও আশেপাশে কিছু খুঁজতে লাগলো। হঠাৎ মোহিনীর পাশে চৌকির উপর রাখা ছুরির দিকে তার নজর পড়ল।
চন্দ্রবতী একটু সময় নষ্ট না করে ছুরি তুলে যেখানে কাটা জায়গা ছিল তার ঠিক পাশে একটু কেটে দিল। এটা দেখে সবার পা থেকে মাটি সরে গেল। দুজন বৈদ্য মাথায় হাত দিয়ে দিল। রাজবৈদ্য চোখ নাচিয়ে বীরেন্দ্র প্রতাপকে বলল, অনর্থ হয়ে গেল মহারাজ, অনর্থ হয়ে গেল। মহারানীমা কি করতে চাইছেন? আমার তো বোঝার বাইরে। রানীমার গলায় আগে থেকেই তলোয়ারের আঘাত, তার উপর উনি নতুন একটা আঘাত করে দিলেন। এবার তো সব রক্ত বেরিয়ে যাবে। চন্দ্রবতীর আওয়াজ শুনে গেল। আপনি যদি এত সমঝদার হতেন রাজবৈদ্য, মোহিনীর এই দশা কেন? আপনারা তো সব রকম চেষ্টা করে দেখলেন, এবার আমাকেও একটু চেষ্টা করতে দিন। আর হ্যাঁ, আর কেউ কিছু বলবেন না। যদি আমার পদ্ধতিতে কোনো আপত্তি থাকে তাহলে আপনি বাইরে যেতে পারেন। এই কথা শুনে সব বৈদ্যরা ছটফট করে উঠল, কিন্তু রাজার উপস্থিতিতে আর কি বা করতে পারেন তারা। চন্দ্রবতী একজন দাসীকে আওয়াজ দিয়ে ডাকলো এবং তাকে বুঝিয়ে বলল, শোনো, দৌড়ে গিয়ে এক বাটি ঘি আর এক বাটি মধু নিয়ে এসো, যাও তাড়াতাড়ি। হ্যাঁ ভগবান! রাজবৈদ্যর এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। উনি দুটো হাত তুলে বললেন, মহারাজ, ঘি আর মধু দুটো মিলে বিষ হয়ে যায়। হে ভগবান, আমাদের রানীমাকে বিষ দেওয়া হয়েছে। হয়তো সেই কথা চন্দ্রাবতী ভুলে যাচ্ছে। এই সময় ঘি আর মধুর প্রলেপ দেওয়া মানে জ্বলন্ত মানুষের উপর ফুটন্ত তেল ঢেলে দেওয়া। যদি এরকমই হয় তাহলে বিষয়টা পুরো হাতের বাইরে চলে যাবে। বীরেন্দ্র প্রতাপ জোরে বকে বললেন, চুপ করো তনু, বিষয় তোমার হাতের বাইরে কখন বেরিয়ে গেছে? চন্দ্রাবতী যেমন করছে করতে দাও। পারলে কিছু শেখো, কিছু শেখার চেষ্টা করো। চন্দ্রাবতীর মতো নির্বোধ মহারানী থেকে শেখার কথা শুনে রাজবৈদ্য ছটফট করে উঠল, কিন্তু বীরেন্দ্র প্রতাপের আদেশের বিরুদ্ধে কেউ কিছুই বলতে পারল না। তাই সবাই চুপচাপ চন্দ্রাবতীকে দেখতে লাগলো। তখনই চন্দ্রাবতী ঘোমটা সরিয়ে তীক্ষ্ণ নজরে রাজবৈদ্যকে দেখল আর বলল, রাজবৈদ্য, আমি আপনার জন্য চন্দ্রাবতী নই, মহারানী। এই কথাটা খেয়াল রাখবেন। রাজবৈদ্য না চাইলেও নিজের মাথা নিচু করে প্রণাম করে বললেন, ক্ষমা করবেন মহারানীমা, আবেগের বশে আমার মুখ দিয়ে আপনার নাম বেরিয়ে গেছে। আপনি যেমন ঠিক মনে করবেন তেমনই করুন। রাজবৈদ্য যেই নিজের কথা শেষ করলো, তখনই এক দাসী আলাদা আলাদা বাটিতে মধু আর ঘি নিয়ে দৌড়তে দৌড়তে এলো। চন্দ্রাবতী মধু ও ঘি একটা বিশেষ পাত্রে মিশিয়ে ওর মধ্যে কোনো এক শিকড় বাকড়ের রস মিশিয়ে তৈরি করা ওষুধ মোহিনীকে খাইয়ে দিতে বলল। মহারাজ, আপনি এই প্রবাদটা শুনেছেন নিশ্চয়ই, বিষে বিষে বিষক্ষয়। আমি এই সিদ্ধান্তেই এই ওষুধ তৈরি করেছি, আর আমার পূর্ণ বিশ্বাস আছে আস্তে আস্তে ওর অবস্থার উন্নতি হতে শুরু করবে। বীরেন্দ্র প্রতাপের চন্দ্রাবতীর কথায় কোনো আগ্রহ ছিল না। ওর মনোযোগ ছিল তো শুধুমাত্র মোহিনীর মুখের দিকে। ও চাইছিল কোনো এক চমৎকার হোক আর ওর মোহিনী ঠিক আগের মতো হয়ে যাক। যখন বীরেন্দ্র প্রতাপের কাছ থেকে চন্দ্রাবতী কোনো উত্তর পেল না, তখন কোণে রাখা একটি চেয়ারে বসে পড়ল চন্দ্রাবতী। সবাই নিঃশ্বাস বন্ধ করে ওষুধের পরিণাম দেখার জন্য অপেক্ষা করছিল। তখনই এক বৈদ্যের আওয়াজ শোনা গেল, মহারাজ! ঘরে থাকা প্রত্যেককেই একসাথে চমকে উঠল। চন্দ্রাবতী চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। মহারাজ ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল, কে হয়েছে? বৈদ্য মোহিনীর মুখের দিকে ইশারা করে খুশি হয়ে বলল, ইয়ে মানে মানে রানীমার ঠোঁট নড়ল এক্ষুনি। একথা শোনা মাত্র রাজা চমকে উঠল। সব জায়গায় আনন্দের ঢেউ খেলে গেল। বীরেন্দ্র প্রতাপ মোহিনীর বিছানার দিকে দ্রুত দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করল, কি বলছো, সত্যি? চন্দ্রাবতী ওই বৈদ্যর পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বৈদ্য নিজের বুকে হাত রেখে বলল, আমি আমি শপথ করে বলছি মহারাজ, এক্ষুনি এক্ষুনি ওনার ঠোঁট নড়েছিল। হ্যাঁ। তখনই এক দাসীর আওয়াজ শোনা গেল, মহারাজ,
ওনার আঙুল নড়ে উঠল। মহারানী চন্দ্রাবতী জাদু করে দিয়েছেন, জাদু। বীরেন্দ্র প্রতাপ মোহিনীর আঙুলে হাত বোলাতে বোলাতে বলল, মোহিনী চোখ খোলো। মোহিনীর আঙুল আবার কেঁপে উঠল। ধীর দুর্বল আওয়াজ এলো মোহিনীর গলা থেকে, আহা মহারাজ। সবার নজর মোহিনীর উপর পড়ল। তখনই ধীরে ধীরে মোহিনী চোখ খুলল, যদিও ওর চোখ তখনও ভেজানো নিস্তেজ ভাব ছিল। বীরেন্দ্র প্রতাপ দ্রুত ওর মাথায় হাত রেখে জিজ্ঞাসা করল, মোহিনী, মোহিনী তুমি ঠিক আছো? এখন কেমন লাগছে? মোহিনী মহারাজের চোখের দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, মহারাজ আমার গলা শুকিয়ে যাচ্ছে, জল জল। বীরেন্দ্র প্রতাপ তখন দাসীদের দিকে তাকিয়ে আদেশ দিল, শুনতে পেলে তোমরা? শুনতে পেলে না? জল জল আনো, জল তাড়াতাড়ি, দুধ আনো, শরবত আনো, আমার রানীর জ্ঞান ফিরেছে। এক দাসী ঘরের কোনায় রাখা জলের গ্লাসের দিকে দৌড়লো। সুরেলা ও ওর সাথে দৌড়লো। চন্দ্রবতী সচেতনতার সঙ্গে বলল, এখন ওকে জল দেওয়া যাবে না। চন্দ্রবতী কথা শুনে সবাই চমকে উঠল। সুরেলা চোখ নাচিয়ে বলল, এ আবার কেমন কথা? পুরো 3 ঘন্টা পরে জ্ঞান ফিরেছে মোহিনীর, আর এনাকে আমরা জলও দিতে পারবো না? এভাবে তো পিপাসায় মারা যাবে। চন্দ্রবতী সুরেলাকে অবজ্ঞা করে বীরেন্দ্র প্রতাপকে বুঝিয়ে বলল, জল দিলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। বিষ এখন গা দিয়ে ঘামের মধ্যে দিয়ে বের হচ্ছে, এই জন্য ওর পিপাসা লাগছে। ঘাম বের হতে দিন, এমনি এমনি সব বিষ গা থেকে বেরিয়ে যাবে। আগামী 3 ঘন্টা পর্যন্ত ওকে কিচ্ছু দেওয়া যাবে না। চন্দ্রাবতীর চমৎকারী মোহিনী যেহেতু নতুন জীবন পেয়েছিল, তাই কারোর মধ্যেই চন্দ্রাবতীর কথা অবজ্ঞা করার সাহস ছিল না। আর এখন তো আবার মহারানী হয়েছে, তাই মোহিনীকে জল দেওয়া হলো না। মহারাজ বীরেন্দ্র প্রতাপ ওর বিছানায় বসে ধীরে ধীরে ওর হাতে হাত বোলাচ্ছিল। রাজবৈদ্য আর তার শিষ্য চন্দ্রাবতীর ভাবনা চিন্তার প্রশংসা করছিল, কিন্তু সুরেলার মনে তো অন্য কিছুই চলছিল। মনে মনে বলতে লাগলো, শেষমেশ কোন জাদু শিখেছে? কাল কুঠুরিতে যে এত চালাক হয়ে গেছে, একে দেখে তো কেউ বলবে না কিছুদিন আগে পর্যন্ত একে নির্বোধ রানী নামে সবাই চিনত। সুরেলা আর উপস্থিত সকলের মতোই বীরেন্দ্র প্রতাপের মনের মধ্যেও ভয়ঙ্কর উত্তেজনা চলছিল। চন্দ্রাবতীর হাতে সত্যিই অনেক জাদু আছে। যে কাজ বড় বড় বৈদ্য করতে পারেনি, সেই কাজও এত সহজে করে ফেলল। কিন্তু এই সব কিছু ও শিখল কবে? রাজমহলে আসার পর লুকিয়ে লুকিয়ে বিষ ও তার ওষুধ তৈরির বিষয় পড়াশোনা করেনি তো? কিন্তু কে শেখালো ওকে? আর শেষমেশ কেনই বা শিখল তা? সত্যি আমাদের জন্য চন্দ্রাবতী বিপজ্জনক নয়। বীরেন্দ্র প্রতাপ অনেকক্ষণ ধরে নতুন আর পুরানো চন্দ্রাবতী তুলনা করছিল। তখনই হঠাৎ ওর কাঁধে কেউ হাত রাখল। ও চোখ তুলে তাকিয়ে দেখল সামনে চন্দ্রাবতী দাঁড়িয়ে। মহারাজ, মোহিনীর আর কোনো প্রাণ সংশয়ের কারণ নেই, কিন্তু দীর্ঘ সময় ধরে ওকে কিছু ওষুধ দিতে হবে। আমি এই চিরকুটে ওই ওষুধের নামের সঙ্গে তার পরিমাণ লিখে দিলাম। এই কথা বলে চন্দ্রাবতী রাজবৈদ্যর দিকে ঘুরে বলল, রাজবৈদ্য, খেয়াল রাখবেন এই ওষুধের মাত্রার সঙ্গে সঙ্গে কোনো রকম ত্রুটি না হয়, না হলে ওষুধ বিষে পরিণত হতে বেশি সময় লাগবে না। ওষুধের মাত্রার মূল্য বুঝে বীরেন্দ্র প্রতাপ বলল, ওষুধের সঙ্গে যেন কোনো রকম বদমাইশি না করা হয়। সেই জন্য মোহিনীর মহলে যারাই আসবে তারাই চন্দ্রাবতীর অনুমতি নিয়ে আসবে। সবাই চন্দ্রাবতীর কৌশল দেখে স্তম্ভিত হয়ে গেল। পুরো রাজমহলে এ খবর ছড়িয়ে পড়ল যে মহারানী চন্দ্রাবতী মোহিনীকে বাঁচিয়ে তুলেছেন। কিন্তু চন্দ্রাবতীর কাছে এটা বড় ব্যাপার নয়। রাজবৈদ্যকে ওই চিরকুট দিয়ে হাই তুলে বলল,
মহারাজ, এখন আমি আসছি। এরপর আমার লেখা ওষুধ দেওয়ার জন্য দায়িত্ব রাজবৈদ্যর। এর জন্য কোনো বিশেষ কৌশলের প্রয়োজন নেই। চন্দ্রাবতীর ব্যঙ্গ রাজবৈদ্যের ভালো লাগেনি। উনি চিরকুটের দিকে তাকিয়ে মনে মনে বললেন, চন্দ্রাবতী, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি রাজবৈদ্য। চিকিৎসার কৌশল আমার জানা আছে। এবার আমি তোমাকে বোঝাবো রাজবৈদ্যকে অপমান করার কতটা মূল্য দিতে হয়। চন্দ্রাবতী মহারাজের জবাবের অপেক্ষা না করেই ওখান থেকে বেরিয়ে গেল। কিন্তু মোহিনীর মহল থেকে বেরোতেই ওর নিজের ভুল অনুভব করলো। রাতের এই প্রহরে আলো কম ছিল। মহলের পাহারার জন্য লাগানো সৈনিক। মোহিনীর জন্মদিনে ঘটে যাওয়া ঘটনার পর থেকেই প্রাসাদের চারিদিকে সুরক্ষার জন্য তাদের সরিয়ে দেওয়া হয়েছিল। চারদিক শান্ত দেখে এক মহলের মধ্যে এক ঘরের দিকে এগোতে এগোতে নিজেকে নিজে বলতে লাগলো, কাল কুঠুরিতে তো ফেরত যেতে পারবো না। আর এত ঘুম পাচ্ছে, এখন হাঁটতেও পারছি না। এক কাজ করি, এখানেই কোনো এক ঘরে শুয়ে পড়ি। এরকম ভাবতে ভাবতে একটা ঘরের ভিতরে গিয়ে দেখে একটা মশাল জ্বলছে। সেই জন্য সেখানে খুব একটা কিছু দেখা যাচ্ছিল না। শুধু এটুকু দেখতে পেল যে সেখানে একটা রাজকীয় পালঙ্ক রয়েছে, যার উপর মখমলের চাদর পাতা আছে। চন্দ্রাবতী বিছানা দেখেই শুয়ে পড়ল। খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কিছু সময় পরে একটা ভয়ানক ছায়া ঘরের মধ্যে ঢুকলো, আর সে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। একদিকে চন্দ্রাবতী অচেতন হয়ে ঘুমোচ্ছিল, অন্যদিকে এই ছায়া এগোতে এগোতে ওর কাছে চলে গেল। মোহিনীর প্রাণ এখন কি বিপদমুক্ত? কোন উদ্দেশ্যে ওই ছায়া চন্দ্রাবতীর দিকে এগোচ্ছিল? সে কি রাজবৈদ্য ছিল, নাকি অন্য কেউ? কি হবে বিক্রমগড়ের মহারানী হওয়ার পর চন্দ্রাবতীর পরবর্তী পদক্ষেপ? জানতে হলে শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।